স্যার প্রথমেই বলবো, যুবকদের শারীরিক বিকাশ ছাড়া মানসিক বিকাশ সম্ভব নয় বলে সুন্দর একটা বাক্য নিয়ে এসেছে। কিন্তু আমি প্রথমেই জানতে চাই যে এই মাত্র সামান্য 490 কোটি টাকা দিয়ে এই এত বড় স্পোর্টসের ফিল্ড আছে, কিভাবে সেটাকে পৌঁছানো যাবে? বিগত অর্থবর্ষ তথা 2025-26 অর্থবর্ষে যেটা বরাদ্দ হয়েছিল 840 কোটি টাকা, সেখানে বরঞ্চ বাড়া তো দূরের কথা, এক্ষেত্রে ছাঁটাই হয়েছে। তাই আমি অনুরোধ করব সাপ্লিমেন্টারি বাজেটে এটা ইনক্রিজ করা হোক, অর্থ আরো বরাদ্দ করা হোক। কারণ হচ্ছে এই বইয়েতে, বাজেট বইয়ের 22 নম্বর পেজে আমি দেখছিলাম সমস্ত বিধানসভার ক্ষেত্রে 5 কোটি টাকা ব্যয় করে একটি মিনি ইনডোর স্টেডিয়ামের স্থাপনের কথা বলা হয়েছে, যেটা এই আর্থিক বছরে 100টি এই সুযোগ দেওয়া হবে। 294 × 5 যদি করি 1470 কোটি টাকার ব্যাপার থাকছে, কিন্তু এই আর্থিক বছরেই শুধু 500 কোটি টাকার মিনি ইনডোর স্টেডিয়ামের কথা বলা হচ্ছে, কিন্তু বরাদ্দ হয়েছে 490 কোটি টাকা। তাহলে বাকি ফিল্ডের কাজগুলো কিভাবে হবে? স্পোর্টস নিয়ে কতটা সিরিয়াস সরকার, জবাবি ভাষণে নিশ্চিতভাবে দেবে। স্যার আমি স্পেসিফিক কটা বিষয়ের উপরে বলবো। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, স্বামী বিবেকানন্দ যুব উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কোনো জায়গায় 15 লক্ষ টাকা সহযোগিতা, কোনো জায়গায় জিম বা আনুষঙ্গিক বিষয়ে 3 থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকার সহযোগিতার কথা বলা হচ্ছে। এটাকে সাধুবাদ জানিয়ে শুধু এতটুকু কথা বলবো, বিগত দিনে দেখেছি আমরা ক্লাবকে 2 লাখ 1 লাখ পাইয়ে দিয়ে যেভাবে রাজনীতিকরণ হয়েছে, খেলার মাঠ ছেড়ে দিয়ে গ্রাম বোর্ড, ক্লাবের বা আমোদ প্রমোদের ক্ষেত্রে টাকাটা ব্যবহার হয়েছে, এক্ষেত্রে না হয় তার জন্য যথেষ্ট নজরদারি তদারকি করতে হবে। স্যার এখানে বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামের কথা উল্লেখ করেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 এর কথা বলেছে। একটা বিষয় মনে হয় ছেড়ে গিয়েছে, আমি একটু মনে করে দিতে চাই। 13ই ডিসেম্বর 2025 সালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী আমরা দেখলাম। সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হলো। একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার মেসিকে নিয়ে এসে যেভাবে তাকে অপমান করা হলো, এবং শুধু অপমান নয়, সাথে সাথে যারা গাটের টাকা খরচ করে টিকিট কেটে যারা গেল, যত সময় তার পারফরমেন্স দেখতে পেল না, কিন্তু মূল উদ্যোক্তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে সে জামিন পেল, কিন্তু এখনো পর্যন্ত কারণটা কি কারণে কি হয়েছে, এবং যারা টিকিট কেটে খেলা দেখতে গিয়েছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যাপারেও কোনো বিবেচনা বা আলোচনা, কোনো শব্দ এই বাজেটে দেখলাম না। আমি আশা করব মন্ত্রী মহাশয়ের কাছে এই বিষয়টা তদারকি করা দরকার, তদন্ত কমিটি গঠন করে টাকাটা কিভাবে ফেরত দেওয়া যায় যারা টিকিট কেটে গিয়েছিল সে বিষয়টা দেখার। স্যার উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্থাপনের জন্য 20 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, অবশ্যই সাধুবাদ জানাই। কারণ উত্তরবঙ্গে বারবারে আমরা দেখছি অবহেলিত হচ্ছে। আমি তো মনে করি কলকাতায় যে ধরনের ফুটবল নামি দামি ক্লাবগুলো আছে, উত্তরবঙ্গে কেন নাই? যথেষ্ট উত্তরবঙ্গে ফুটবলের প্রচলিত আছে। এই বিশ্বকাপে দেখা গিয়েছে কিভাবে উন্মোদনা ওখানে ছিল দর্শকদের মধ্যে। তা ওখানেও একটা স্টেডিয়াম হচ্ছে, কিন্তু ডিটেলস প্রজেক্ট রিপোর্ট কোথায়, প্রজেক্ট কস্ট কত, এখানে উল্লেখ নেই। শুধুমাত্র 20 কোটি টাকা বলে ছেড়ে দেওয়া হয়েছে। স্যার স্পোর্টস ইউনিভার্সিটি, অবশ্যই এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ হবে, কিন্তু ইতিপূর্বে আমাদের পশ্চিমবাংলায় নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস 2025 সালে একটি প্রাইভেট বিল এসেছিল। জানি না ওই অগ্রগতি কি আছে, তবে ওই বিলের আমার এক জায়গায় সেকশন 10-এ আমার অবজেকশন ছিল, যেখানে ভিজিটর হিসাবে চিফ মিনিস্টারকে রাখা হয়েছিল, স্বাভাবিক নিয়মে গভর্নর থাকার কথা। আমি অনুরোধ করব এই প্রাইভেট ইউনিভার্সিটির অগ্রগতি নিয়ে তিনি বলবেন। শুধু স্যার স্পোর্টস ইউনিভার্সিটি করে দিলে হবে না, স্পোর্টস স্কুল করতে হবে, স্পোর্টস কলেজ করতে হবে, সাথে সাথে শারীরিক শিক্ষার যে সমস্ত অলরেডি অনুমোদিত পদ আছে, শূন্য পদ যেগুলো আছে, সেগুলোকে যথাযথ পূরণেরও ব্যবস্থা করতে হবে। স্যার স্পোর্টস একাডেমির কথা অনেক উল্লেখ করেছে, আমি শুধু একটা ছোট্ট তথ্য দিতে যাই, যেখানে প্রায় এই বাজেট থেকে উপেক্ষা আছে স্যার ভলিবল, ওই ডিসিপ্লিন থেকে আমি উঠে এসেছি। স্যার এখানে আমাদের পশ্চিমবাংলা যে মহিলা ভলিবল টিম আছে, অন্যান্য স্টেটের থেকে সবসময় 3 বা 4 র্যাঙ্কে থাকে, কিন্তু ভলিবলের একটা ভালো একাডেমি না থাকার ফলে আবার ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল টপে আসতে পারে না। তাই বিভিন্ন একাডেমির কথা উল্লেখ থাকলেও ভলিবল একাডেমির কথা উল্লেখ নেই। আমি অনুরোধ করবো মন্ত্রী মহাশয়কে যে একটা ভালো ভলিবল একাডেমি করা হোক। স্যার নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যে যুব সচেতনতার অভিযান আছে, এখানে আমি 2টো পয়েন্ট বলবো। একটা স্যার, বিড়ি, তেরেঙ্গা, গুটখা থেকে শুরু করে সিগারেট, মদ, গাঁজা সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার। কারণ যুব সমাজ যেভাবে আসক্ত হয়ে পড়ছে, তা ক্ষতি হচ্ছে। দ্বিতীয় স্যার যেটা হচ্ছে অনলাইন গেমের ফলে এতটা আসক্তি হয়ে যাচ্ছে, WHO মতে
এই অনিয়ন্ত্রিত গেমিং আসক্তি এক প্রকার মানসিক রোগ, যাকে গেমিং ডিসঅর্ডার বা ডিজিটাল মাদকও বলা হচ্ছে। তাই আমি অনুরোধ করবো আমার দেশের সরকার দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025, যেটা রুল হিসেবে 2026 এসেছে, তাকে সামনে রেখে এবং দ্য ওয়েস্ট বেঙ্গল গেমিং অ্যাক্ট অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট 1957 কে সামনে রেখে একটা আইন তৈরি করা দরকার, যে আইনের মাধ্যমে এই অনলাইন গেমকে কন্ট্রোল নেওয়া যায়। স্যার, স্পোর্টস মেডিসিনের কথা বলা হয়েছে, অবশ্যই এটাকে স্বাগত জানিয়ে বলবো, ক্রীড়াবিদদের পুষ্টিগত অবস্থা সম্পর্কে সচেতনের জন্য একটা অভিজ্ঞ সম্পন্ন লোকের বা অ্যাপয়েন্টের কথা বলা হয়েছে। আমি এখানে স্যার বলবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যারা গ্রাম থেকে উঠে আসছে প্লেয়ার হিসাবে আর্থিকভাবে দুর্বল, বিগত বাম সরকারের আমলে প্রতিভাবান প্লেয়ারদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা ছিল, যেটা আমিও নিয়মিত পেতাম, কিন্তু বিগত 15 বছরের সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে। আমি অনুরোধ করবো এই পুষ্টির কথা মাথায় রেখে এবং তাদের যাতায়াতের জন্য, প্র্যাকটিস থেকে বাড়ি ফেরার জন্য, এই ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য এক প্রতিভাবান প্লেয়ারদের জন্য একটা ভাতা নতুন করে ব্যবস্থা করা হোক। স্যার, ক্রীড়ানীতির কথা বলা হয়েছে, আমি একটা শুধু এখানে শুধু যোগ করব, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে কটা রাজ্য স্তরে ক্রীড়া সংস্থা আছে প্রত্যেকটাকে ডিসলভ করে দেওয়ার প্রয়োজন আমি মনে করছি। নতুন করে কমিটি তৈরি হোক এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সেখানে ইনক্লুড করা হোক। স্যার, আমাকে একটু 1 থেকে 1.5 মিনিট এক্সট্রা টাইম দেবেন, কারণ আমি স্যার এই ফিল্ড থেকে এসেছিলাম, আমি ভেবেছিলাম একটু টাইম বেশি পাবো, কিন্তু দুর্ভাগ্য পাইনি। সে বিষয়ে আমি বিতর্কে জড়াবো না, শুধু স্যার বলবো যে এখানে চাকরির কথা বলা হয়েছে, আমি অনুরোধ করব, বিগত বাম সরকারের আমলে স্পোর্টস কোটায় 2% সংরক্ষণ ছিল। যেমন স্যার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, ফুড অ্যান্ড সাপ্লাই, স্টেট ট্রান্সপোর্ট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের মতো ক্ষেত্রে স্পোর্টস কোটায় 2% রিক্রুটমেন্ট ছিল, কিন্তু আমার বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করব 2% থেকে বেরিয়ে সেটা 5% হোক। তবে হ্যাঁ, আন্ডার 21 তথা ইউথ লেভেলে যারা ন্যাশনাল টিমে গিয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছে, তাদেরকে নিয়মিত চাকরির ব্যবস্থা করলে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের স্পোর্টসের মান বাড়বে। গত বিধানসভাতে যখন প্যারিস অলিম্পিকে মানু ভাকের গোল্ড যখন পদক পেয়েছিল, আমাদের এই হাউসে তাকে আমরা ফেলিসিটেট করেছি, কিন্তু 117 জন প্লেয়ার প্যারিস অলিম্পিকে পারফরমেন্স করতে গিয়েছিল, দুর্ভাগ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 3 জন গিয়েছিল। এখন দেখলে স্যার দেখা যাবে সারা ভারতবর্ষে একটা সময় ছিল বাঙালি ফুটবলাররা 11 জন 12 জন করে থাকতো, কিন্তু এখন ভারতবর্ষে যে ফুটবল টিম আছে সেই টিমের আপনি যদি নামের লিস্ট দেখেন, বাঙালি ফুটবলারদেরকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ফুটবল মাঠ থেকে শুরু করে ক্রিকেট, ভলিবল, আরো যে ডিসিপ্লিনগুলো আছে সেইগুলো যথাযথ লক্ষ্য দিতে হবে। পরিশেষে স্যার আমার একটাই দাবি, আমাদের ভাঙড় বিধানসভাকে একটা সময় মারামারি হানাহানি হিসাবে দেখানো হতো, কিন্তু অ্যাকচুয়াল ওখানকার যে ক্রীড়া প্রতিভা আছে, অসামান্য ক্রীড়া প্রতিভা, তাদের নিজস্ব উদ্যোগে তারা যথেষ্ট রাজ্য এবং জাতীয় স্তরে পারফর্ম করেছে। পিউঢালি বক্সার ভাঙড় থেকে উঠে এসেছে। এই কদিন আগে 400 মিটার রিলে যে এসেছে তৌরা খাতুন ভাঙড় থেকে, বিশেষভাবে সক্ষম, বুলবুল নাম তার, সে ইন্টারন্যাশনাল পারফরমেন্স করে দেশের জন্য গোল্ড নিয়ে এসেছে। তাই পরিশেষে স্যার অনুরোধ একটাই, ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স দেওয়া হোক। ধন্যবাদ স্যার। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সেই স্পোর্টিং স্টেট, যেমন আমরা অন্যান্য দেশের কথা আলোচনা হচ্ছিল, বলা হয় কিছু দেশ হচ্ছে তারা স্পোর্টিং নেশন, তেমনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ কিন্তু একটা স্পোর্টিং স্টেট। অর্থাৎ এখানে আমাদের ক্রীড়া, বিশেষ করে খেলাধুলা, তার মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা আছে যা সর্বস্পর্শী এবং পরিবারের প্রত্যেকে কখনো না কখনো ভাবে তারা খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। সেই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ক্রীড়া যেভাবে অবহেলিত হয়েছে এবং খেলাধুলার নাম করে পুরো একটা যে সিন্ডিকেট রাজনীতিকরণ চলেছে, তার ফলে খেলাধুলার পরাজয় হয়েছে, খেলোয়াড়রা অনেক পিছিয়ে গেছেন। তারই ফলস্বরূপ আজকে অলিম্পিকে যারা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছেন, তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গ থেকে আমাদের ভারতবর্ষের জার্সি পরে তারা অলিম্পিকে যাচ্ছেন। বা বিশ্বকাপে যখন আমরা বলছিলাম যে বিশ্বকাপ আমরা তো সবাই দেখছি, বিভিন্ন এখানে অনেকেই রাত জেগে, আমি তো বলবো বোধহয় প্রত্যেকেই রাত জেগে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছে। বাঙালিদের ক্ষেত্রে রসগোল্লার পরে সব থেকে প্রিয় হলো ফুটবল, আর তাই বলি যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কিন্তু দুর্ভাগ্য যে আজকে ভারতবর্ষের যে ন্যাশনাল টিম, সেখানেও আজকে নাম
ধরে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি, বাঙালি প্রতিনিধি কিন্তু নেই। সেই পরিস্থিতিতে এটার কারণ বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে খেলাধুলার মধ্যে যেভাবে রাজনীতিকরণ হয়েছে, মাঠে ময়দানে শুধু রাজনীতি থেকেছে। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা খুব সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে খেলার ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে, এবং সে মর্মে আমরা সকল বিধায়ক এবং সকল যারা জনপ্রতিনিধি আছে আমরা প্রত্যেকে সচেষ্ট হয়েছি যে খেলার ময়দানকে আমরা রাজনীতি মুক্ত রাখবো, এবং সেজন্য আমি সকল বিধায়কদেরও ধন্যবাদ জানাই। এবং আমি দায়িত্ব গ্রহণের পর আমি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে, ক্রীড়াবিদ আছে, স্পোর্টস পার্সন আছে, সেখানে কেউ আন্ডার-19 খেলছেন, কেউ আন্ডার-15 খেলছেন, কেউ প্রফেশনাল স্পোর্টস পার্সন আছেন, কেউ রিটায়ার্ড স্পোর্টস পার্সন আছেন, তাদের সঙ্গে কথা বলেছি যে আমরা কি করে পশ্চিমবঙ্গে আমরা স্পোর্টসকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা ভারতবর্ষের জার্সি পরে অলিম্পিকে পোডিয়াম ফিনিশ করে মেডেল প্রাপ্ত হয়, এবং তার সাথে সাথে বিশ্বকাপেও কিন্তু আমাদের বাঙালি ভাই বোনেরা গিয়ে ভারতবর্ষের জার্সি পরে ফুটবল বিশ্বকাপেও যাতে দাপাতে পারে তার সুব্যবস্থা কি করে করতে হয়। এবং সেই মর্মে আমাদের মনে হয়েছে যেখানে যে একদিকে যেমন বিভিন্ন ধরনের রাজনীতির জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে তাদের প্রভাবের জন্য ট্যালেন্ট অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে, এবং মেধার সঙ্গে যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, শিক্ষাক্ষেত্রে যেমন মেধার সঙ্গে দালালি হয়েছিল, মেধাকে পরিযায়ী করিয়ে দিয়েছিল যুব সমাজকে, তেমনি ক্রীড়াক্ষেত্রেও আমাদের ছেলে মেয়েদেরকে তারা ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সুযোগ পাচ্ছিলেন না, এবং তাদেরকে অনেককে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে পরিযায়ী হয়ে যেতে হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও আমাদের ক্রীড়াবিদদেরকে তারা পরিযায়ী করে তুলেছিল। তো সেই পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন এবং স্পোর্টস পার্সনদের পাশে থাকা এটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। যাতে খেলাধুলা যদি উন্নয়ন করতে হয় শুধু মাঠ বানিয়ে দিলে হবে না, সেই মাঠের রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে ওখানে কোনো একটা রাজনৈতিক সিন্ডিকেট আগামী দিনে সেখানে অপারেট করতে না পারে, সেখানে কোনো রাজনীতিক দাদা দিদি গিয়ে সেখানে গিয়ে গাঁজার ঠেক বানাবে, সেটা হতে দেব না। এবং সেই মর্মে আমাদের সুচিন্তিতভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কি করে বাড়ানো যায় এবং তার সাথে সাথে স্পোর্টস পার্সনদেরকে কি করে আমরা সাপোর্ট করতে পারি, তাদের প্রফেশনাল সাপোর্ট, তাদের কোচিং সাপোর্ট, তাদের নিউট্রিশনাল সাপোর্ট, তাদের ট্রান্সপোর্ট সাপোর্ট, সেই মর্মে কিন্তু এই বাজেটের বিভিন্ন আমাদের নতুন প্রকল্প আছে এবং অন্যান্য যে বিভিন্ন আমাদের তার প্রভিশন আছে সেগুলোকেও আমরা বৃদ্ধি করেছি। তার মধ্যে একটি অনন্য আমি দেখছিলাম যেখানে আমাদের সম্মানীয় বিধায়করা বলছিলেন, পান্নালাল বাবু বলছিলেন এই বিষয়টি, জুলফিকার দাও বলছিলেন, সৌমেন কারফা বলছিলেন, সুশান্ত ঘোষও বলছিলেন যে খেলার মাঠগুলোকে কি করে আমরা উন্নয়ন করতে পারি। তো সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম আমরা চালু করছি, এবং সেখানে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, কারণ আমাদের খেলোয়াড়রা হঠাৎ করে গিয়ে আগামী দিনে মেডেল পাবে না, তাদেরকে স্কুল কলেজে স্কুল স্তর থেকে তাদেরকে তাদের ট্যালেন্টকে ট্যাপ করতে হবে, এবং সেই ট্যালেন্টকে কি করে আমরা ফেসিলিটেট করতে পারি সেটা সরকার বিভিন্ন একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাবে। তার সূচনা যেখানে হবে সেই স্কুল, তাই জন্য স্কুলের প্লে গ্রাউন্ডগুলোকে ডেভেলপ করার জন্য, কলেজের প্লে গ্রাউন্ডগুলোকে ডেভেলপ করার জন্য আমরা 15 লাখ টাকা করে বরাদ্দ করেছি প্রত্যেক স্কুল এবং কলেজে। সেখানে আমাদের ফুটবল বিভিন্ন যে স্পোর্টস গ্রাউন্ড সেগুলোকে ডেভেলপ করার জন্য আমরা এর সাথে সাথে আমরা বিশ্বাস করি যে শারীরিক সুস্থতা মানে শুধুমাত্র একটা রোগ থেকে মুক্তি নয়, শারীরিক সুস্থতা মানে হলো আমাদের শরীর প্লাস মন দুটোই সুস্থ থাকতে হবে, এবং তার ক্ষেত্রে স্পোর্টস শুধু প্রফেশন না, স্পোর্টস আমাদের সকলের মধ্যে তার প্রভাব থাকতে হবে, কারণ স্পোর্টসের মাধ্যমেই আমরা যেমন শারীরিক সুস্থতা আসে তার সাথে সাথে কিন্তু মানসিক বিকাশও হতে থাকে। তাই জন্য আমরা স্বামী বিবেকানন্দ ইউথ ডেভেলপমেন্ট স্কিমও এনেছি। সেখানে আমরা, আপনারা জানেন স্বামীজিকে আমরা আমাদের সকল দেশবাসী আমরা এবং সমগ্র বিশ্ব জুড়ে পূজিত আমাদের ইউথ আইকন হিসাবে, তাই স্বামীজিকে স্মরণ করে আমরা মনে করি যে শারীরিক বিকাশের জন্য আমরা মাল্টি জিম ফেসিলিটি ব্যবস্থা করেছি। তার জন্য সরকার সহায়তা করবে। আপনি জিম বানান, পাড়ায় পাড়ায় জিম বানান, আপনার নিজের বিধানসভায় জিম বানান এবং সেখানে ছেলেমেয়েরা অনুশীলন করবেন নিয়মিত, এবং সেখানে সরকার সেখানে সহায়তা করবে, নিশ্চিন্তে থাকুন।
আমাদের বিভিন্ন সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো আমি পরিদর্শনে গেছিলাম। আপনারা যুব ভারতী ক্রীড়াঙ্গন এত ভালো একটা ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম, সেখানে একটা কালো দিন আমাদের দেখতে হয়েছিল। মেসির নাম করে সেখানে মেসোকে নিয়ে এসে যেখানে ইনফ্রাস্ট্রাকচারের ওপর যে অপমান হয়েছে, চেয়ার টেবিল সব মিলিয়ে যে পরিস্থিতি হয়েছিল, এবং মানুষের সাথে, ফুটবল প্রেমীদের সাথে, আমাদের ক্রীড়া প্রেমীদের সাথে যে অন্যায় হয়েছিল, সেক্ষেত্রে আমাদের সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনকেও আবার আমরা সুন্দর করে সাজিয়ে তুলেছি। এবং পশ্চিমবঙ্গের বুকে আর যাতে আমাদের ফুটবল প্রেমীরা, ক্রীড়া প্রেমীরা কোনোভাবে অপমানিত না হয়, তার সুবন্দোবস্ত করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল ডুরান্ড কাপ সেটা লঞ্চ হয়েছে, এবং সেখানে আমরা পেপারলেস টিকিট, অর্থাৎ আপনার ওই গিয়ে আপনি টিকিট কাটবেন অনলাইন, তারপরে গিয়ে আবার দপ্তরে গিয়ে লাইন লাগাতে হবে, সেখানে লাইন দিয়ে থাকবে দীর্ঘক্ষণ, তারপর সেখানে স্ট্যাম্প হবে, তারপর আরেকদিন আসবে খেলা দেখতে। মানুষের দীর্ঘদিন যে হয়রানি করতেন আপনারা দীর্ঘদিন ধরে, এর আগে দুটো সরকারকে বারবার করে ক্রীড়াপ্রেমীরা সাজেশন দিয়েছিল, সেই সাজেশন আপনারা গ্রহণ করেননি, মানুষকে হয়রানির শিকার করেছিলেন, এবং তার ফলে আমাদের ফুটবল স্টেডিয়ামে কিন্তু ফুটবল প্রেমীরাও যাচ্ছিলেন না। তার জন্য আমরা পেপারলেস টিকিটের ব্যবস্থা করেছি। আপনারা সরাসরি টিকিট অনলাইন কাটবেন, এবং সেই টিকিট নিয়ে যেদিন খেলা থাকবে সেদিন সরাসরি স্টেডিয়ামে ঢুকবেন। কোনো মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না। দপ্তরের বা এর আগে যে দেখতাম দপ্তরের নাম করে একটা ক্লাব চালাতো, সেই ক্লাবে গিয়ে আপনার স্ট্যাম্প করতে হবে না। যুব ভারতী ক্রীড়াঙ্গন আমরা দেখলাম, তার সাথে সাথে দেখেছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। আমরা সমগ্র পশ্চিমবঙ্গের কথা চিন্তা করছি, কিন্তু যে রাজ্যের রাজধানী সেই কলকাতার বুকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের মতন এত ভালো একটা স্টেডিয়াম হতে পারত, তার কানেক্টিভিটি এত ভালো, তারপরেও সেই স্টেডিয়ামে ঢুকে আমার মনে হচ্ছিল আমি সিন্ধু সভ্যতার রুইন্সের মধ্যে ঢুকেছি, মহেঞ্জোদারো হারাপ্পাতে যেন আমি সাইট ভিজিটে গেছি। এই পরিস্থিতি দুর্ভাগ্য। এবং সেখানে অ্যাথলেটিক ট্র্যাক ছিল, অলিম্পিক লেভেলের একটা 400 মিটারের ট্র্যাক ছিল। সেই ট্র্যাক আমি খোঁজার চেষ্টা করলাম, সেখানে জঙ্গল গজিয়ে গেছে। ছেলেমেয়েরা দৌড়ানোর কথা বলতো, সেখানে কোনো ট্র্যাক ডেভেলপমেন্ট তো ছেড়ে দিন, সেই আগে যে মার্কিং সব মুছে গিয়ে ওখানে জঙ্গল হয়ে বসে আছে। আমি জানি না আগের সরকার কি করেছে না করেছে, তার অন্যায় আর পাপের ঘোড়া তো আমরা দেখে নিয়েছি, মানুষ তাদের রিজেক্ট করে দিয়েছে। কিন্তু ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার তাদের ছিল না। এবং সেজন্য আমরা, এবং তার থেকেও দুর্ভাগ্য যে সেই স্টেডিয়াম একটা সরকারি সম্পত্তি, সেই সরকারি সম্পত্তিতে একটা সরকারি প্রপার্টি, তার মধ্যে বিভিন্ন ক্লাব সেখানে রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাতো। এবং মানে আপনি ভাবতে গেলে অবাক হয়ে যাবেন যে এখানে আমরা এত বিভিন্নভাবে আমাদের যে কোনো স্টেডিয়ামের জন্য তার নির্দিষ্ট প্ল্যান হয়, আর্কিটেকচারাল ডিজাইন হয়, সেই ডিজাইন ট্যাম্পারিং করে স্টেডিয়ামের দেওয়াল ভেদ করেছে। এর আগে এরকমই একটা প্রাইভেট ক্লাব, এর আগের সরকার তাদেরকে বিভিন্নভাবে তাদের ছত্রতলে রেখে দিয়েছিল। সেই এবং যেটা জনসাধারণের জন্য যে টয়লেট ছিল, সেই টয়লেটটাকে তারা নিজেদের ঘরের মধ্যে দখল করে নিয়েছে। শুধু রুম দখল করেনি, জনসাধারণের টয়লেটটাকেও তারা দখল করে নিয়েছে। আর তার সাথে সাথে বিভিন্নভাবে এখানে কোনো খেলাধুলার কোনো সিস্টেম, কোনো স্পোর্টস, কোনো কারোর কাছে কোনো অ্যালটমেন্ট লেটার নেই। যেভাবে করে পুরো ওখানে নানা ধরনের বেআইনি কাজ হচ্ছে, দীর্ঘদিন ধরে চলেছে, তার প্রত্যেকটা কিন্তু এই আর চলতে পারে না। কোনো বেআইনি কাজ স্টেডিয়ামে হবে না। স্টেডিয়ামে আমাদের ছেলেমেয়েরা এসে দৌড়বে, আমাদের বাচ্চারা দৌড়বে, তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, তারা হকি খেলবে, কিন্তু কোনোভাবে ওখানে বসে বিভিন্ন কারুর ভাই, কারুর বিভিন্ন ধরনের, কারুর তো ফ্যামিলি ট্রি আমাকে গুগলে সার্চ করতে হলো যে তার কতগুলো ভাই, শুনলাম একজন নাকি এই ঘরটা নিয়েছে, আরেক ভাই নাকি ওই ঘর নিয়েছে, একজন নাকি জিমন্যাস্টিক্স করে, একজন নাকি টেবিল টেনিস দেখে। তো এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় ছিল, আমি জানতাম না তারা এত বড় কৃতি স্পোর্টস পার্সন, কিন্তু তারা এখানে পুরো দখলদারির একটা জায়গা বানিয়ে দিয়েছিল। তো সেটা চলতে পারে না। তাই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সহ বিভিন্ন যে আমাদের যে স্টেডিয়ামগুলো পড়ে আছে, অবহেলিত থেকেছে, সেই স্টেডিয়ামগুলোকে আমরা রিনোভেশনের জন্য বিশেষ ব্যবস্থা 100 কোটি টাকা আলাদা করে অ্যালোকেশন করা হয়েছে। আমাদের ছেলেমেয়েদের 100 কোটি টাকা শুধুমাত্র স্টেডিয়াম আপগ্রেডেশনের জন্য। এবং যে কোচিং ক্যাম্পগুলো আছে, সেই কোচিং ক্যাম্প যাতে আরো সেখানে আমাদের সাপোর্ট হয় বাচ্চারা, তার জন্য আমরা 3 লক্ষ টাকা প্রত্যেকটা কোচিং ক্যাম্প, সে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ভলিবলও হতে পারে, নওশাদ ভাই বলছিল সেই ভলিবল কোচিং ক্যাম্প হলো, তাদেরকে কোচিং ক্যাম্প করান, যদি সকল স্ট্যান্ডার্ড মেনে করে তাদেরকে 3 লাখ টাকা করে আমরা বছরে বরাদ্দ করব।
তার সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট ফান্ড ফর ক্লাবস অ্যান্ড অ্যাসোসিয়েশন 1 কোটি টাকা করে দেওয়া হবে সেই সকল স্পোর্টস ক্লাব বা অ্যাসোসিয়েশন যারা প্রতিনিধিত্ব করেছে, যারা থেকে আমাদের ছেলেমেয়েরা গিয়ে ভারতবর্ষে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে, তার জন্য 1 কোটি টাকা করে আমরা দেব। এর সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস পার্সন যারা যখন, কারণ স্পোর্টস এমন একটা জিনিস যে 30-35-এর পর তারা হয়তো সেই প্রফেশনটা মেনটেন করতে পারেন না। অনেকের ক্ষেত্রে তারা আগের সরকাররা তাদেরকে বঞ্চিত রেখেছে, চাকরি দেয়নি, তাই তাদেরকে অবহেলিত হয়ে তাদের কিভাবে দিন আনে দিন খাই অবস্থা হয়েছিল সেই কাহিনীগুলো আমরা শুনছিলাম। তো সেজন্য সেই বিষয়ে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম এবং মুখ্যমন্ত্রীর আগ্রহে চিফ মিনিস্টার্স কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা স্কিম আমরা চালু করছি, যেখানে প্রতি মাসে 10,000 টাকা করে আমরা রিটায়ার্ড স্পোর্টস পার্সনদের দেব সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে ন্যাশনাল টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছে বা আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে। সেই সকল ক্রীড়াবিদদের প্রতি মাসে 10,000 টাকা করে আমরা তাদেরকে সম্মান দেব। এর সাথে সাথে আমি দেখছিলাম যে আমাদের কোনো নির্দিষ্ট পলিসি নেই। আমাদের ছেলেমেয়েরা দেখছিলাম, ভাঙড়ের একটা মেয়ে এসেছিল, তো সেখানে দেখছিলাম, তারপর আসানসোলেরও আমাদের খুব ভালো একজন শুটার, কিন্তু তারা গোল্ড পাচ্ছে অন্যান্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, কিন্তু তাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো সরকারি বরাদ্দ নেই। এবং সেখানে শুনলাম নাকি এর আগের সরকার যখন মনে হতো কাউকে দিচ্ছে না, যাকে যা মনে করছে, এইভাবে হয় না। সরকারের নির্দিষ্ট এসওপি থাকা দরকার এবং সেই মর্মে আমরা অটল খেল সম্মান চালু করছি, যেখানে আমরা অলিম্পিক গেমস বলুন, এশিয়ান গেমস বলুন, কমনওয়েলথ গেমস বলুন, ন্যাশনাল গেমস বলুন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানে যারা পশ্চিমবঙ্গকে গর্বিত করবে তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকবে। কতক্ষণ সময় লাগবে মাননীয় মন্ত্রী? আমাদের 2 মিনিট। যেমন অলিম্পিক গেমে আমাদের যদি কেউ সোনা পায়, আমাদের পশ্চিমবঙ্গের কৃতি ক্রীড়াবিদ, তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ। কমনওয়েলথে করলে সোনা পেলে 50 লক্ষ টাকা, বা ইভেন আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপে আনলেও সেখানেও 25 লাখ টাকা করে। তো সুতরাং নির্দিষ্ট এসওপি এখন থাকছে, তার জন্য আমাদের কোনো ছেলে মেয়েদেরকে টেনশন করতে হবে না যে হরিয়ানাতে তারা ফেসিলিটি পাচ্ছে, উড়িষ্যাতে ফেসিলিটি পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে পাচ্ছে না। মন্ত্রী মশাইয়ের কখন তার সুনজর হবে বা তার কখন করুণা হবে সেটার অপেক্ষা করতে হবে না। আপনারা নিজের মেধার জন্য, নিজেদের কৃতিত্বের জন্য আপনারা নির্দিষ্টভাবে সরকারি সহায়তা পাবেন এবং সরকার আপনাকে অটল খেল সম্মানের মাধ্যম দিয়ে সহায়তা করবে। এর সাথে সাথে যুব সমাজকে যেভাবে করে পরিযায়ী করে দেওয়া হয়েছিল, যুব সমাজের জন্য নতুন কোনো শিল্প তো ছেড়ে দিন, নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আসেনি। 34 বছর এবং 15 বছরের যে অপশাসনের ফলে একদিকে বেসরকারি কোনো বিনিয়োগ আসেনি, শিল্প আসেনি, তার সাথে সাথে সরকারি চাকরিগুলোও চুরি হয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে আমাদের যুব সমাজকে পরিযায়ী হয়ে যেতে হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেভাবে করে ডাবল ইঞ্জিন সরকার নতুন শিল্প আনাচ্ছে, নতুন বিনিয়োগ আনছে, তা আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে সসম্মানের সাথে চাকরি করবে, তার সুবন্দোবস্ত করছে বর্তমান সরকার। কিন্তু যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, তাদের যাতে পরিযায়ী হতে না হয়, তাদের জন্য আমরা যুব শক্তি ভরসা কর্মসূচি রাখছি এবং প্রতি মাসে তাদের 3,000 টাকা করে আমরা মান্থলি অ্যালাওয়েন্স দিচ্ছি এবং তার সাথে সাথে যারা গ্র্যাজুয়েট বা তার ঊর্ধ্বে আছেন এবং যারা গ্র্যাজুয়েট নন, তাদের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে আমরা তাদেরকে অনারারিয়াম হিসাবে দিচ্ছি এবং যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, সরকারের তরফ থেকে তাদেরকে যুব শক্তি ভরসা কর্মসূচির মাধ্যম দিয়ে তাদের পাশে সরকার থাকবে এবং সেই মর্মে নির্দিষ্ট নোটিফিকেশন এরপরে আপনাদের এসে যাবে। তার সাথে সাথে আমরা দেখেছি যেখানে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নশিপ হচ্ছে, কিন্তু সেখানে আমরা ট্যালেন্টকে আমরা হারিয়ে ফেলি। অনেক জায়গায় দেখছি স্কুলে টুর্নামেন্ট হচ্ছে, কোথাও দেখছি ক্লাবরা করছে, কোথাও ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে, কোথাও স্টেট লেভেল হচ্ছে, কিন্তু কোথায় কার কি হচ্ছে নো ওয়ান নোস, কারণ প্রত্যেকটা টুর্নামেন্ট আলাদা আলাদাভাবে হচ্ছে। তাই জন্য আমরা এই নিয়ে নির্দিষ্টভাবে বিভিন্ন ওপিনিয়ন নিয়েছিলাম এবং একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি। তার সাথে সাথে সেটা ওয়েবসাইট থাকছে এবং নির্দিষ্ট অ্যাপ সকল ক্রীড়াবিদদের কাছে থাকবে। সেখানে প্রত্যেক অ্যাথলেট হোক
প্রত্যেক যারা স্পোর্টস পার্সন তারা আপনি যাই খেলুন, ভলিবল খেলুন, বাস্কেটবল খেলুন, লন টেনিস খেলুন আর টেবিল টেনিস খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, আপনি দৌড়ান, লং জাম্প করুন বা হাই জাম্প করুন, প্রত্যেকের নির্দিষ্ট আইডেন্টিটি থাকবে সেই পার্টিকুলার অ্যাপের মাধ্যমে, যেটা আপনারা নিজেরা অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারা কি রেকর্ড করছেন সেগুলো সরাসরি সেই ড্যাশবোর্ডে এসে যাবে এবং মাননীয় রাজ্যের যত মন্ত্রী, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো সব এই অ্যাপের মাধ্যম দিয়ে, সেখানে কোথায় একাডেমি আছে, কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কিভাবে আপনারা সেখানে এনরোল করবেন এবং কিভাবে আমরা টপ 3 টপ 5 কে আমরা এগিয়ে নিয়ে যাব, তাদের জন্য বিভিন্নভাবে আমরা সহায়তা করতে পারি সরকারের তরফ থেকে এবং তাদের স্পন্সরশিপ সহ বিভিন্নভাবে আমরা তাদের সচেষ্ট হতে পারি। তার জন্য আমরা একটা ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ সকল স্পোর্টস পার্সনদের জন্য আনছি, স্পোর্টসের উন্নয়নের জন্য। আর সর্বশেষে একটাই কথা বলবো যে দীর্ঘদিন আমি দেখছিলাম আমাদের সম্মানীয় বিধায়করা যারা বিরোধী আছেন তারা বলছিলেন যে কেন্দ্র সরকারের কথা বলছিলেন। এটা দুর্ভাগ্য যে 8 বছর ধরে খেলো ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তারা আপনারা আনতে দেননি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা তারা খেলো ইন্ডিয়ার বিভিন্ন সুফল থেকে তারা বঞ্চিত থেকেছে। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় ইনস্টিটিউট অফ স্পোর্টস এক্সেলেন্স খেলো ইন্ডিয়ার মাধ্যম দিয়ে আনবো। আর তার সাথে সাথে আমাদের খেলোয়াড়দেরকে সাপোর্ট করার জন্য খেলো ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে আমরা স্কলারশিপ দেব, যাতে তাদের প্রফেশনাল কোচিং, নিউট্রিশনাল এবং বিভিন্ন যে সাপোর্ট দরকার হয়, যাতে তাদেরকে আমরা 8 বছর থেকে নার্চারিং করে অ্যামেচার থেকে প্রফেশনাল অবধি নিয়ে যেতে পারি, সেই সুবন্দোবস্ত করবে পশ্চিমবঙ্গ সরকার।